একাত্তরের সেই মুক্তিযুদ্ধতে। গানটি নিয়ে যতই হাসি ঠাট্টা হোক না কেন, একাত্তরের মুক্তিযুদ্ধে সুফি সম্রাট দেওয়ানবাগী একজন সাহসী বীর ছিলেন। তিনি ছিলেন একজন প্রশিক্ষিত প্লাটুন কমান্ডার। অথচ রাজাকাররা বীরের বেশে থাকলেও এই মানুষটিকে নিয়ে করা হয় হাসি তামাশা। সম্রাট দেওয়ানবাগী বাবা যান। দেওয়ানবাগী ছিলেন রাজনৈতিক সচেতন এবং অত্যন্ত বিচক্ষণ একজন ব্যক্তি। এ সুফি সম্রাট একাত্তরে শুধু লড়াই করেননি, বরং নেতৃত্ব দিয়েছিলেন পুরো একটি টিমকে। রণাঙ্গনে তার নেতৃত্ব গুণ ও সাহসিকতা সেনাপতি এমএজি ওসমানী, জিয়াউর রহমান সহ অন্যান্য সেক্টর কমান্ডারদের নজর কেড়েছিল। যুদ্ধের ময়দানে তার এমন বীরত্বপূর্ণ অবদানের জন্য সেনাবাহিনীতে তাকে কমিশনড অফিসার পদে নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সুফি সম্রাট দেওয়ানবাগীকে এসব জাগতিক পদ পদবি বা ক্যারিয়ারের মোহ স্পর্শ করতে পারেনি। তিনি বিনয়ের সঙ্গে সেনাবাহিনীর এই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন। সেনা কর্মকর্তাদের তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, আমি একজন আলেম, ধর্মচর্চা ও শিক্ষাদানই আমার মূল পেশা। আমি যুদ্ধে এসেছি মাতৃভূমিকে শত্রু মুক্ত করতে, কোনো পেশা গ্রহণ করতে নয়। দেশ স্বাধীন হলে আমি আমার নিজের ভুবনে অর্থাৎ ধর্মকর্মে ফিরে যাব। যুদ্ধ করেছেন, মুক্ত করেছেন। রাজাকাররা যখন দেশ ধ্বংস করতে ব্যস্ত, তখন দেওয়ানবাগী হুজুর প্রমাণ করেছিলেন দেশপ্রেম ইমানেরই অঙ্গ। শুধু একাত্তরের মুক্তি সংগ্রামে দেওয়ানবাগী হুজুর অংশ নিয়েছিলেন এমন নয়, তিনি বেশ আগে থেকে মাতৃভূমির প্রতি নিবেদিত প্রাণ ছিলেন। তার মধ্যে ছিল দীর্ঘদিনের রাজনৈতিক সচেতনতা ও দেশপ্রেমের চর্চা। 1969 সালের তানেও অংশ নিয়েছিলেন। 70-এর নির্বাচনের পর যখন দেখলেন পশ্চিম পাকিস্তান বঙ্গবন্ধু শেখ মুজিবকে ক্ষমতা বুঝিয়ে না দিয়ে ষড়যন্ত্র করছে, তখন তিনি সবার আগে ছাত্র সংগ্রাম পরিষদের সদস্যদের নিয়ে প্রাথমিক প্রস্তুতির কাজ শুরু করে দেন। 25 মার্চের কালো রাতের পর তিনি প্রথমে একটি স্বেচ্ছাসেবক দল গঠন করেন, যে দলটি বাংলাদেশি শরণার্থীদের সহায়তা ও পুনর্বাসনের জন্য কাজ করত। কিন্তু দেশে ভয়াবহতা এবং পাক বাহিনীর নির্মমতা দেখে তিনি চুপ থাকতে পারেননি, সরাসরি ঝাঁপিয়ে পড়েন লড়াই। সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুর 3 নং সেক্টরের প্লাটুন কমান্ডার ছিলেন। মুজিবনগর সরকার গঠনের আগেই তিনি 72 জন সহযোগীকে সঙ্গে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার ক্যাম্পে যোগ দেন। পরবর্তীতে তিনি 3 নম্বর সেক্টরের হেডকোয়ার্টারে যান। সেখানে তাকে বিশেষভাবে নির্বাচিত 60 জন যুবকের একটি প্লাটুনের নেতৃত্ব বুঝিয়ে দেওয়া হয়। এ থেকেই বোঝা যায় অত্যন্ত বিচক্ষণ, বুদ্ধিমান ও সাহসিকতার অধিকারী না হলে এমন দায়িত্ব পাওয়া সম্ভব না। সরাসরি পাক বাহিনীর উপর তিনি প্রথম ও সফল টার্গেট পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়ায়। এরপর মে মাস জুড়ে দেওয়ানবাগী হুজুর ধারাবাহিকভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনে অংশ নেন। কিন্তু তবুও তার এমন বীরত্ব গাথা অবদানের পরও করা হয় ট্রোল। মুক্তিযুদ্ধের ইতিহাসে দেওয়ানবাগী হুজুরকে ঘিরে একটি বিস্ময়কর এবং আলোচিত ঘটনা ঘটে। 1971 সালের পবিত্র ঈদ উল ফিতরের দিন ভারতে বাংলাদেশি শরণার্থীদের নিয়ে তিনি ঈদের জামাতে ইমামতি করেন। এ সময় হঠাৎ এক অবিশ্বাস্য ভবিষ্যৎবাণী করে বসেন দেওয়ানবাগী হুজুর। তিনি বলেছিলেন, আল্লাহর কসম, আগামী বক্র ঈদের আগে আমাদের দেশ স্বাধীন হবে। আমি আপনাদের নিয়ে ঢাকার রেসকোর্স ময়দানে ঈদ উল আজহার নামাজ আদায় করব। অলৌকিকভাবে সেটা সত্য হয়ে যায়। তার ওই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফলেছিল। 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয় এবং 1972 সালের 26 জানুয়ারি স্বাধীন বাংলাদেশের প্রথম ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক রেসকোর্স ময়দানে। সেই ঐতিহাসিক জামাতেও ইমামতি করেছিলেন রণাঙ্গন থেকে ফিরে আসা মাওলানা মাহবুবে খোদা দেওয়ানবাগী, যা এখনো বিস্ময় জাগায়। অনেকে বলেন তিনি ছিলেন ভুয়া মুক্তি, অথচ তার যুদ্ধ করার সকল দালিলিক প্রমাণ এখনো জলজান্ত। বাংলাদেশ কল্যাণ ট্রাস্টের রেকর্ড অনুযায়ী তার ক্রমিক নম্বর 34066। বিভিন্ন দলিলপত্র এবং সমসাময়িক সেনা কর্মকর্তাদের ভাষ্যমতে দেওয়ানবাগী 3 নম্বর সেক্টরের এসফোর্সের অধীনে একজন অত্যন্ত সক্রিয় প্লাটুন কমান্ডার ছিলেন। মেজর জেনারেল KM শফিউল্লাহর সরাসরি তত্ত্বাবধানে তিনি দীর্ঘ 2.5 মাস সরাসরি ময়দানে থেকে লড়াই করেছেন। সরাসরি লড়াইয়ের পাশাপাশি তিনি খাতের মানসিকভাবে চাঙ্গা রাখতেও তিনি বিশেষ ভূমিকা পালন করেছিলেন। তাদের তিনি দেশের প্রতি শপথ বাক্য পাঠ করাতেন এবং ধর্মীয় অনুশাসনের মাধ্যমে নৈতিকতা বজায় রাখতে উদ্বুদ্ধ করতেন, যা ছিল এক অনন্য ইতিহাসের গল্প।